এগুলো স্যানিটাইজ করা যেত? হ্যাঁ, তাহলে আমি মাস্ক খুলে বলবো। হ্যাঁ, মাস্ক খুলেই বলবো, স্যানিটাইজ করা কি না বুঝতে পারছি। আমারটা স্যানিটাইজ করবো। এখন আসছে, ঠিক আছে। সত্যি আমি অনেকদিন পরে তোমাদের সঙ্গে মিলিত হচ্ছি। আশা করি তোমরা সব ভালো আছো। আমি তো ভালো আছি কিন্তু তোমার ডাকলাম না, ঢাকা ডাকছিলাম না। একবার ফোনটাকে সাইলেন্ট করে দিই। হ্যাঁ, সুবিধা হলো, বাজার থেকে চলে এলো। এই ঠিক শুনেছি। আজকে 28 বছর পর বাবরি মসজিদ ধ্বংস করার যে মোকদ্দমা চলছিল, মামলা চলছিল, সেই ব্যাপারে সিবিআই স্পেশাল কোর্ট লখনউ থেকে তাদের রায় জানিয়েছে। আইনের শাসন, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত ব্যবস্থা, সেখানে দাঁড়িয়ে 28 বছর ধরে দীর্ঘ প্রতীক্ষা এবং যে গতিতে আমাদের দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো সংবিধানের দ্বারা প্রতিষ্ঠিত, সংবিধানের নির্দেশের উপর স্থাপিত সাংবিধানিক কাঠামোকে রক্ষা করার জন্য যে ব্যবস্থা 1950 সালের পর থেকে গড়ে উঠেছে, গড়ে তোলা হয়েছে, সেটা যেভাবে কুক্ষিগত হচ্ছে এবং সেই প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংস হচ্ছে, সেখানে স্বার্থপর, সংকীর্ণ দৃষ্টি, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ধর্মীয় দৃষ্টিভঙ্গি দ্বারা ব্লাড ঘোলাটে নজর রাখেন এমন লোকজনের দ্বারা সেটা আমাদের দেশের গোটা পৃথিবীর সামনে আধুনিক একটি রাষ্ট্র হিসেবে যে প্রতিষ্ঠা, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশের মধ্যে মানুষের যে আস্থা, ভরসা সাংবিধানিক কাঠামোর উপর, সংবিধানের উপর, সাংবিধানিক পদে আসীন মানুষদের উপরে, বিচার ব্যবস্থার উপরে, ন্যায়ালয়ের উপরে, সেগুলো ক্রমাগত নড়ে যাচ্ছে। আজকে যে রায় দেওয়া হয়েছে আমরা তাজ্য হইনি, কারণ বিষয়টা এদিকে এগোচ্ছে।
যদি ক্ষমতাসীন হও, যদি ক্ষমতাশালী হও, যদি প্রবল প্রতিমান্বিত হও, তাহলে তোমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। শাস্তি, হিন্দিতে বলে দোষী করার দেওয়া, অপরাধী ঘোষণা করা, অপরাধের কগনিজেন্স দেওয়া, সেটা যখন নিচুতলার দুর্বল অংশের গরিব অংশের মানুষ হবে তখন সেটা কিন্তু এই সিস্টেমটা গড়ে উঠছে। গত 8ই নভেম্বর সুপ্রিম কোর্ট সিভিল স্যুট যখন ঠিক করছে জমির ব্যাপারে, তখন বললো এটা হচ্ছে খুবই ঘোরতর অন্যায় হয়েছে, ক্রিমিনাল অফেন্স। আর নিম্ন আদালত বলছে নো ক্রাইম কমিটেড, কোনো ক্রিমিনালিটি নেই। আমি জানি অনেক কন্ট্রোভার্সি হবে, কিন্তু আজকে আমি সঙ্গে সঙ্গে টুইট করেছি এবং রিট্রেট করছি আমি, কারণ সুপ্রিম কোর্ট থেকে দেখেছি আমরা সর্বত্র, শুধু কোর্ট নয় ব্যুরোক্রেসিতে দেখছি, অন্যান্য উইংসে দেখছি যে তুমি আইন, সংবিধান, ন্যায়, বাস্তবতা তাকে অস্বীকার করে যদি ক্ষমতাসীনকে প্লিজ করো, তুষ্ট করার চেষ্টা করো, তাহলে রিটায়ারমেন্টের পরেও দ্রুত তোমার পদোন্নতি করবে। আমরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে দেখেছি রাজ্যসভায় যেতে দ্রুত। আমাদের এখানে পশ্চিমবঙ্গে আমরা দেখছি চিফ সেক্রেটারিকে WDIC চেয়ারম্যান হতে সঙ্গে সঙ্গে পদ ছাড়ার সঙ্গে সঙ্গে। আমরা একটার পর একটা ডিজিপি পুলিশকে ওয়েস্ট বেঙ্গলে দেখেছি স্পেশাল পদ ক্রিয়েট করে 1 দশক ধরে রেখে দেওয়ার অবস্থা আছে। এইভাবে হিউম্যান রাইটস কমিশনটাকে প্রায় লোপাট হয়ে গেল প্রাক্তন ডিজিপিকে দিয়ে। তাহলে যে উদ্দেশ্যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে সেই উদ্দেশ্যটাই ক্ষতি হচ্ছে। এভাবে আমরা সিবিআই কে দিয়ে দেখেছি, ইডি কে দিয়ে দেখেছি, এখন নার্কোটিক্স উইংস দেখছি। সুশান্ত সিং এর হত্যা বা আত্মহত্যা বা খুন যাই হোক না কেন, তার জন্য 1.5 মাস ধরে পরে তথ্য সাবুত জোগাড় করার চেষ্টা করা হচ্ছে, কারণ বিহার ইলেকশন এবং সেটাকে বিহারি বাঙালি বানানোর চেষ্টা করা হচ্ছে। তারপরে যারাই সরকারের বিরুদ্ধে, যারাই নাগরিকতা আইনের সংশোধনের বিরুদ্ধে, যারা NPR এর বিরুদ্ধে, যারা NRC এর বিরুদ্ধে, তাদের উইচ হান্টিং শুরু হয়েছে। আর এখানে ওপেন এন্ড শাট কেস, ইন্টারন্যাশনাল ডকুমেন্টেশন আছে, মিডিয়ায় দেখানো হয়েছে, ইন্টারন্যাশনাল মিডিয়া, ন্যাশনাল মিডিয়া, উল্লাস আমরা দেখেছি। এই কেসটা খুব বিশাল বড় কিছু ছিল না, এটাতে কোনো ফাঁসি যাওয়ার মতো কোনো অপরাধ ছিল না, ধারা ছিল না, কিন্তু কনস্পিরেসি, ইনসাইটমেন্ট, অ্যাবেটমেন্ট, এগুলো সব ধারা আছে ক্রিমিনালেতে। তোমার উদ্দেশ্য, সামাজিক যে সম্পর্ক আছে সেটাকে ভেঙে দেওয়া, উত্তেজনা তৈরি করা, উৎসাহিত করা, মিথ্যাচার করা, কনস্পিরেসি মানে। যদি একটা কেসই ধরা যায়, কল্যাণ সিং 10টা অন্তত এফিডেভিট দিয়েছিলেন সুপ্রিম কোর্টকে আর কোর্টকে, কিছু হবে না। আর কনস্পিরেসি কেসে এটা দেখা হয় যে ঘটনার আগে, ঘটনার সময় এবং ঘটনার পরে কি কি ঘটেছিল। আজকে এই রায়ের পরে মিষ্টিবিলি হচ্ছে। বাবরি মসজিদ ভাঙার পরে 360টা শহরে কারফিউ হয়েছিল, যে সমস্ত জায়গায় কখনো দাঙ্গা হয়নি সেখানে দাঙ্গা হয়েছিল, কারণ ওইখানে যে মঞ্চে বলা হচ্ছে যে তারা সব আটকানোর চেষ্টা করেছেন, কোর্টে জাজ বলছে আজকে বিচারে, আমরা তো ভিডিওতে দেখেছি, এবং যে সাংবাদিকরা অনেস্টলি রিপোর্ট করছিলেন তাকে উল্লঙ্ঘন করা হয়েছে, সেখানে তারপর আক্রমণ করা হয়েছে। আমি নাম ধরে বলতে পারি। অথচ আজকে বিচারপতি সেগুলো দেখতে পাচ্ছেন না। 2000 পাতার রায়, আমি জানি এটা বললে লোকে বলে কন্টেম্পট অফ কোর্ট, আদালতের অবমাননা। খান আব্দুল গফফার খান স্বাধীনতা সংগ্রামী, এই দক্ষিণ এশিয়ার একজন স্টলওয়ার্ট, শুধু দীর্ঘদেহী পুরুষ নন, আমাদের ধর্মনিরপেক্ষতার একজন বড় প্রতীক স্তম্ভ। তার একটা কথা ছিল, তুমি যদি ধর্মীয় গুরুকে প্রশ্ন করো তাহলে তোমাকে নাস্তিক, বিধর্মী বা কাফের বলে দেওয়া হবে।
তুমি যদি মিলিটারি শাসককে প্রশ্ন করো তাহলে তোমাকে দেশদ্রোহী বলে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হবে। আর এখানে তো মিলিটারি শাসন রাখছেন, উনি পাকিস্তান রেফারেন্স করেছেন। আর তুমি যদি আদালতকে, কাজীকে যদি প্রশ্ন করো তার বিচার নিয়ে, তাহলে বলা হবে তুমি কন্টেম্প্ট অফ কোর্ট, আদালতের অবমাননা। কিন্তু তা সত্ত্বেও সত্যটা বলতে হয়, ন্যায়ের পক্ষে দাঁড়াতে হয়। আর এই জন্যই দাঁড়িয়ে আমরা দাবি করছি এবং জানি সেটা হবে না, কিন্তু এরপরে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আবেদন করার জায়গা আছে। তো সরকার কতটা সৎ, তার এজেন্সিস কতটা সৎ হয়ে যাবে যে তারা আপিল করতে যাচ্ছে কি না। এটা এই জন্যই বললাম, কারণ যখন চিট ফান্ডের কেসে ভুবনেশ্বরে যখন তৃণমূলের সাংসদকে যখন মুক্তি দিল রোজ ভ্যালি কেসে, তখন সেখানকার সিবিআই বললো আমরা আপিল করব। তো তারপরে মুখ্যমন্ত্রী এবং হোম মিনিস্টারের সঙ্গে আলোচনার পরে সেই আপিলটা 20 জলে চলে গেল। তাহলে এজেন্সি চাইলে আপিল করতে পারে, এজেন্সি চাইলে আপিল করতে নাও পারে। আমার কাছে আমাদের সব উদাহরণ আছে। আর তথ্য বলা হচ্ছে ছবি কোনো প্রমাণ নয়। ছবির কি দরকার? যেভাবে ওই দলিত টিনেজার মেয়েটিকে ধর্ষণ করা হলো, খুন করা হলো, ওই যে বোঝা যায় ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে যে তার পরিবারের লোকজনকে, পুরো বাপকে পর্যন্ত উপস্থিত থাকতে দেওয়া হলো না। রাতারাতি দিল্লি পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে এবং হাতরাসের অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে হাত মিলিয়ে যেভাবে করলো, যে পরিবার তো চাইতে পারে যে দ্বিতীয়বার আমাকে পোস্টমর্টম করা হোক। টিনেজার মেয়ে, এর আগে উন্নাও হয়েছে, এর আগে জম্মুতে কাটোয়া হয়েছে। তাহলে সিস্টেমটা কি হচ্ছে? জাতের নামে বজ্জাতি, ধর্মের নামে উন্মাদনা তৈরি করে, আইনের ধাঁচিয়া ওড়ানো, এবং সেখানে আদালতের আইপিএস অফিসারের, আইএস অফিসারের, প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে স্ট্যাম্প লাগিয়ে দেওয়া। 28 বছর লেগেছে। অনেকগুলো কারণের সঙ্গে এটাও ছিল যে প্রথম থেকে যারা দোষী বা যাদের অভিযুক্ত ছিলেন যারা, তারা সহযোগিতা করছিলেন না, উপস্থিত থাকছিলেন না, পদে পদে বাধা সৃষ্টি করা হয়েছে। যারা নির্দোষ হতেন তারা আদালতের ন্যায়ের কাছে সাবমিট করতে পারতেন। জাস্টিস ত্রিপাঠী 2005 সালে বলেছে, যখন এর আগে নিম্ন আদালত যখন বলে দিল যে আডবাণীজি বেকসুর, চার্জশিট থেকে নাম সরাতে বলল, তখন তো সেখানেই আমরা দেখেছি জাস্টিস ত্রিপাঠীর রায়, তাতে সেটা যদি পড়লে দেখা যাবে যে কেন তাদের নাম থাকা উচিত, কেন তারা দোষী। তো আদালত সেগুলো পড়েনি। আমি আইনের দিকটা তারা দেখবেন, আমাকে যে গোটা রায়ও বেরিয়ে চলে এসছে এখন আমাদের কাছে, সেটা যারা আইনজীবী আছেন তারা দেখবেন, বলবেন, বুঝবেন। কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে রুল অফ ল, আইনের শাসন, সেটা প্রশ্ন চিহ্নের সামনে চলে এসছে। এবং সেটা হলে যেটা হয়, বুকের পাটা বেড়ে যায়। আমাদের রাজ্যে দেখেছি, উত্তরপ্রদেশে দেখছি, এবং সেটা আমাদের দেশে দেখছি। অপরাধী মনে করে আমার কেউ हमारा बाल भी कोई टिरानी कर पाएगा। আজকে যেটা উত্তরপ্রদেশে ঘটলো, রাতারাতি দিল্লি পুলিশ যেভাবে ওই মেয়েটাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল তার দেহটাকে, আমাদের এখানে ট্যাক্সি ড্রাইভারের মেয়েকে রাতারাতি নিমতলা শ্মশানে নিয়ে গিয়ে এখানকার শাসক দল আর সরকার আর পুলিশ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছিল না। এখানে বামপন্থীরা ছিল, সিআইটি ছিল, ইউনিয়ন ছিল, তারা ছুটে গেল, সেদিকে ধারণা হলো। আমরা এখানে কামদুনি দেখিনি কিভাবে, এখন তিনি বিজেপির নেতা, কিন্তু কিভাবে মস্তান গুন্ডা নিয়ে ফুটবলে হচ্ছে, সেখানে টুর্নামেন্ট হচ্ছে বলে মস্তান মোবিলাইজ করে পিকনিক হচ্ছিল না, ন্যায় বিচার যাতে না পায় তার সেই কণ্ঠস্বরকে দমানোর জন্য। তাহলে আজকে অজয় বিস্টের জমানায় উত্তরপ্রদেশে তাই হচ্ছে। এটাই হয়। দক্ষিণ পন্থার উত্থান যখন হয়, ধর্মের যখন জিগির তুলে যখন মানুষকে দৃষ্টিকে ঘোলাটে করে দেওয়া হয়, জাতপাতের নামে উচ্চবর্ণ নিম্নবর্ণের নামে যদি ঠিক হয় কোনটা অপরাধ হবে কোনটা অপরাধী হবে না, কারণ সামান্য সমাজ সেখানকার তারা বলেছে, পক্ষে দাঁড়িয়েছে, অপরাধীর পক্ষে দাঁড়িয়েছে, রেপিস্টের পক্ষে দাঁড়িয়েছে,
এবং দেখা গেল গোটা পুলিশ প্রশাসন, গোটা ব্যবস্থা তার পক্ষে দাঁড়িয়েছে। এটা একই দিনে দুটো ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা আমাদের দেশের যেটা বলছি, সংবিধানকে বাঁচাতে হবে, সাংবিধানিক কাঠামো বাঁচাতে হবে, সংবিধানের প্রতিষ্ঠানগুলো বাঁচাতে হবে। তাহলে মহিলা, আদিবাসী, তপশিলি জাতি, সংখ্যালঘু, প্রতিবন্ধী, দুর্বল অংশ, মার্জিনাল লেবার, মাইগ্রেন্ট লেবারার্স, সমস্ত দুর্বল অংশ, ইনফর্মাল সেক্টরে কাজ করে যারা, তাদের দুরবস্থা আরো বাড়ছে এবং বাড়বে। এজন্যই আমরা ন্যায় করছি। এই রায়টা হতে পারতো, না হতে পারতো, কিছু আসে যায় না, এমন ভাবে দেখানো হয়েছে রায়টাকে। এবং এটাই হচ্ছে উদ্দেশ্য। অপরাধী যে উল্লাস করলো দাঁড়িয়ে, এবং যেখানে যারা কার সেবার নাম করে যারা গিয়েছিল এবং সুপ্রিম কোর্ট বলেছিল, পারমিশন দিয়েছিল যেটা ইনোকুয়াস কার সেবা হবে, ভজন কীর্তন হবে, কারণ এফিডেভিট দেওয়া হয়েছিল তৎকালীন ইউপি সরকারের তরফ থেকে। তারপরে সেটা ভাঙা হলো, প্রতিশ্রুতি ভঙ্গ হলো। জ্যোতি বসু তৎকালীন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বলেছিলেন এটা বর্বরের দল, অনেকের গোসা হয়েছিল। আজকে উত্তরপ্রদেশে ওই দলিত কন্যার ঘটনা দেখে বোঝা যাচ্ছে না বর্বরতা কাকে বলে। বর্বর ব্যবস্থা মানে আইনের শাসন নয়, জোর যার মুলুক তার। সেই ব্যবস্থাটাকে স্ট্যাম্প দেওয়ানো হচ্ছে প্রতিষ্ঠানের তরফ থেকে, আর যারা স্ট্যাম্প দিচ্ছেন তারা দেখছেন তার ছোট চেয়ার থেকে মেজর চেয়ার, মেজর চেয়ার থেকে বড় চেয়ারে যাওয়ার পথ। নির্ভয়া কাণ্ডের সময় প্রধানমন্ত্রী আজকে যিনি তখন মুখ্যমন্ত্রী গুজরাটের এবং হবু প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন, ক্যান্ডিডেট হওয়ার প্রধানমন্ত্রী দলের মধ্যে, তখন তিনি সরব ছিলেন। সরব মোদী আজকে উত্তরপ্রদেশে যখন এই ঘটনা ঘটছে তখন নীরব আছেন, কিন্তু ভয়াবহতার দিক থেকে তো কোনো অংশে কম নয়। দুই হচ্ছে বিজেপি সংঘ পরিবার প্রত্যেকটা ঘটনাকে জাতিগত দৃষ্টিভঙ্গি থেকে দেখে, যে ভিকটিম এবং অপরাধী কোন জাতির লোক, কোন বর্ণের লোক, উচ্চ বর্ণের না নিম্ন বর্ণের, আমরা এগুলো বিশ্বাস করি না। আমরা বলি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আজকে উত্তরপ্রদেশ এটা প্রমাণ করছে, যোগী রাজে সবার উপরে জাতি সত্য, তাহার উপরে নাই। বাংলায় আমরা জাতি বলতে বুঝি নেশন, কিন্তু ওরা জাতি বলতে বোঝে উচ্চ বর্ণ নিম্ন বর্ণ, এবং মোদী সেটা বোঝে, এই জন্য নীরব আছে। সরব মোদী হঠাৎ নীরব মোদী কেন হলেন? তিনি কুকুর নিয়ে, তিনি ময়ূর নিয়ে টুইট করতে পারেন, আর একটা টিনেজার মেয়ে ধর্ষণ হলো, খুন হলো, রাতারাতি তার লাশকে পুড়িয়ে দেওয়া হলো, সে নিয়ে কোনো কথা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে নির্ভয়া কাণ্ডের পরে আমরা লড়ে আইন হয়েছিল, সে আইন যদি প্রয়োগ না হয় তার আইন অপমানে তখন আমরা বলেছিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে একটা নির্ভয়া ফান্ড ক্রিয়েট করা হয়েছিল, আমি নিজে জানি, কারণ নির্ভয়া ফান্ডের পাইলট প্রজেক্টে রায়গঞ্জের এমপি হিসেবে প্রথম 50 কোটি টাকা আমি স্যাংশন করেছিলাম রায়গঞ্জের জন্য, যাতে একটা সেন্টার হবে যেখানে রেপ ভিক্টিমরা রিহ্যাবিলিটেট হবে, সেফ হোম হবে, কারণ রিপিট করে হয়, আর তাকে যাতে আইনি সাহায্য করা হবে, ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। আমাদের রাজ্য সরকারও জমি না দিয়ে কোনো ওই নির্ভয়া হোম তৈরি করেনি, ওটা ওইটুকু ওখানেই রয়েছে, এবং গোটা দেশেও বিজেপি সরকার নির্ভয়া ফান্ড ইউটিলাইজ করছে না। সেই টাকাটা কোথায় গেল সেটাও জানে না। তাহলে বোঝা যায় এদের উদ্দেশ্যটা কি? নারী সুরক্ষিত থাকবে না, নারী অত্যাচারিত হবে, এবং সে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, তারা অত্যাচারের পক্ষে থাকবে, অত্যাচারিতার পক্ষে নয়। সেটা আজকে প্রমাণিত হয়েছে উত্তরপ্রদেশ। সবসময় তাই থাকে, নিম্ন আদালত করলে উচ্চ আদালতে যেতে হয়। এটাতে আমরা এটাতে আইন তাহলে উকিলের পরামর্শ নিতে হবে। এটা হচ্ছে যে কেসটা করেছিল তাকে তো যেতে হবে আপিল।
কার কোয়েশ্চেন ছিল? কেসটা ছিল স্টেট ভার্সেস অ্যাকিউজড, অ্যাপিল যাবে স্টেট, সেই জন্য স্টেটের কাছে ডিমান্ড করছে। স্টেট মানে রাষ্ট্র। কতগুলো অন্যায় হয় ইতিহাসে, তারপর ন্যায় প্রতিষ্ঠার জন্য মানে এখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, প্রথম বিশ্বযুদ্ধের সময়, কলোনিয়াল সময় যে অপরাধগুলো হয়েছে, তৎকালীন অপরাধীরা এখন ক্ষমা চাইছে। এটাকে সোলেস বলে। ক্ষতকে পূরণ করতে হয়, ক্ষত বড় হয়। সিভিলাইজ সোসাইটি দাঁড়িয়ে থাকে তার উপরে। অন্যায় হলে ন্যায় প্রতিষ্ঠা করতে হয়, যে সেই মুহূর্তে কম্পালসারি যদি ন্যায় প্রতিষ্ঠা না হয় তাহলে পরে ক্ষমা চাইতে হয়, দুঃখ প্রকাশ করতে হয়। এরকম ভুরি ভুরি আছে। আমরা এখনো ডিমান্ড করি যে ব্রিটিশ শাসনের সময় যেগুলো হয়েছে সেগুলো আমাদের সেখানে তার দুঃখ প্রকাশ করা উচিত, ক্ষমা চাওয়া উচিত। তারা করেছে। জাপান ডিমান্ড করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যা হয়েছিল। এরকম নানা রকম উদাহরণ আছে। আমি জানতাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সবচেয়ে সম্মানিত, কি গর্ব না কি সব আছে আর কি। তিনি বাংলা সব জায়গায় হোর্ডিং এ ব্যানারে যা দেখি, তাহলে তিনি কম কাজ করেন। উন্নয়নের ঢেকেই দেখিয়েছেন, উন্নয়নের জোয়ারের নামে মিথ্যা বিজ্ঞাপন দিয়েছেন, এবং তারপর নিজের সম্মানের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিজ্ঞাপনের সাহায্য নিয়েছেন। এটা হয় যে সবচেয়ে অসৎ হয় সে সৎতার প্রতীকে সাইনবোর্ড লাগায় বিজ্ঞাপনের যুগে। যে সবচেয়ে বড় অপরাধী হয় সে তার একটা ক্যাপিটাল এমন করে ব্যবহার করে, পুঁজিকে, রাজনৈতিক পুঁজি হতে পারে, ব্যবসায়িক পুঁজি হতে পারে, অর্থ পুঁজি হতে পারে, শিক্ষার পুঁজি হতে পারে, তাতে একটা প্রলেপ লাগায় ভদ্র, সভ্য, ন্যায়পন্থী এরটা দেখানোর জন্য। এই জন্য এক্সট্রা লাগাতে হয়, কাউকে এক্সট্রা স্টাফ করতে হয়, কাউকে এক্সট্রা কিছু লাগাতে হয়, গলবস্ত্র লাগাতে হয়, কাউকে একটা মুকুট লাগাতে হয়, কাউকে একটা ছত্রধর লাগাতে হয়, কাউকে একটা আশেপাশে দু চারটে রাজা সালামাত আর হ্যাঁ বলে ক্ষমতা জাহির করতে হয়, কাউকে একটা, আমি শুনলাম সেদিন যে সবচেয়ে বড় অপরাধী যে তোমার গিয়ে ভাইপোর কনস্টিটুয়েন্সিতে, সে যখন ঘুরে চারটে ওসির গাড়ি তার সামনে ঘুরে, কি মনে হচ্ছে হয়তো তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের। তো ওটা সব দেখাতে হয় যাতে লোকের মধ্যে একটা মিথ্যা সংগ্রাম গড়ে ওঠে। কত শিলান্যাস করেছেন একসঙ্গে? সাধারণত তিনি 500-600 পাথর পোতেন একসঙ্গে নির্বাচন আসলে। উত্তরবঙ্গ গত সপ্তাহে বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন ছিল। সাধারণত জলমগ্ন হলে মুখ্যমন্ত্রী সেখানে ছুটে যাওয়া উচিত ছিল, তখন তিনি যাননি, বৃষ্টিতে ভিজে যাবেন বলে, পরে গিয়েছেন। এর আগে যখন 2017-তে বন্যা হয়েছে উত্তরবঙ্গে, তখনও তিনি যাননি। গোড়ালি চুবি এসেছিলেন প্রায় 2-3 সপ্তাহ পরে মালদাতে। তখন যে ব্রিজ, যে কালভার্ট, যে রাস্তা, যে বাঁধ ভেঙেছিল, আজ পর্যন্ত তার মেরামতি হয়নি। খাতায় কলমে হয়েছে, টাকা খরচা হয়েছে, টেন্ডার হয়েছে, টাকা লোপাটও হয়ে গিয়েছে। আমি উত্তরবঙ্গ থেকে ফিরছি, 1 মাস ছিলাম উত্তরবঙ্গে। লোকে চারা পুঁতছে রাস্তায় প্রতিবাদ করে। তিনি গত বিধানসভা নির্বাচনের সময় 2016-তে যে সমস্ত শিলান্যাস করেছিলেন তার হিসেব দিন আজকে করা হয়েছে। যে ব্রিজ, যে কলেজ, যে শিক্ষা প্রতিষ্ঠান, যে হাসপাতাল, অত কেন বলবো, এই যে কোভিড হচ্ছে, লোকের ত্রাহি ত্রাহি রব,
তিনি তো গত 10 বছর ধরে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ঢাক পিটিয়েছেন। কোন মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল কোভিড-19 এর জন্য উপযুক্ত বলে তিনি দাবি করতে পারেন যে চিকিৎসা হবে? সরকারি ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে, ডাক্তাররা চিকিৎসা কর্মীরা আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তার ওই যে নীল সাদা বাড়িগুলো কোথায় গেল? এক একটা হাসপাতালে গেট করেছেন 2 কোটি টাকা খরচা করে। শিলিগুড়ি গেট হয়েছে একটা 3 কোটি টাকা খরচা করে, না 4 কোটি টাকা খরচা করে, দেখা যাচ্ছে না, জঙ্গলে ঢাকা আছে। তাহলে এই 30% সিভিল কনস্ট্রাকশনে সরাসরি তার ফান্ডে যায় বলে তিনি এগুলোতে উৎসাহিত আছেন। সিন্ডিকেট রাজ হয়, ইট কাঠ পাথর। তিনি বলেছেন বালি তোলা যাবে না নদী থেকে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় গিয়ে দেখো, তৃণমূলকে তোলা দিলেই, পুলিশকে তোলা দিলেই বালি তোলা হচ্ছে, ট্রাকের পর ট্রাক বালি যাচ্ছে। তিনি যা যা বলেছেন না, তিনি বললেন রিভার বেড মিশালি বলে আরবিএন, উত্তরবঙ্গের রাস্তাগুলোতে নদীর বেড থেকে তুলে নিয়ে এসে নুড়ি পাথর, পাথরের গুঁড়ো, বালি ওটা দিয়ে রাস্তা মেরামতি হতো, ওগুলো বন্ধ। তার উত্তরকন্যার কয়েক কিলোমিটারের মধ্যে দেখবে ট্রাককে ট্রাক বালি তুলছে নদীর বেড থেকে, রিভার বেড থেকে। সুতরাং ওই ঘোষণার মধ্যে গিয়ে লাভ নেই। এটা 10 বছরের মানুষ ভালো করে বুঝে গেছে। যেভাবে মোদিজি 15 লাখ টাকা ফেরত দিয়ে আসবেন কালো টাকা বলেছিলেন, যেরকম নোটবন্দি করে বলেছিলেন সব করাপশন শেষ হয়ে গেছে, সন্ত্রাসবাদ শেষ হয়ে গেছে, যেরকম 370 অ্যাবিলিশন করে বলেছেন কাশ্মীর সমস্যার সমাধান হয়ে গেছে, যেরকম 21 দিনে মহাভারতের যুদ্ধ বলে থালি বাজিয়ে তিনি বলেছিলেন যে করোনা বিজয় হয়ে যাবে, যেরকম ট্রাম্পকে গিয়ে জড়াজড়ি করে বলেছিলেন ট্রাম্প আমার বন্ধু, আজকে ট্রাম্প বলছে চীন রাশিয়া ভারতকে এক জায়গায় ফেলে দিয়ে সমালোচনা করছে, যেরকম বিজ্ঞাপন করে বলা হয়েছিল মোদী হচ্ছে গোটা বিশ্বের মধ্যে ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন হবে, এবং সেজন্য হচ্ছে যে তোমার গিয়ে গোটা বিশ্বের আমরা নেতা হতে যাচ্ছি, বিশ্বগুরু হচ্ছে, আজকে প্রতিবেশী দেশগুলো, দুর্বল দেশগুলো পর্যন্ত ভ্যাংচাচ্ছে আমাদেরকে, ছোট দেশগুলো কোনো বন্ধু নেই। তো বিজ্ঞাপনের ভাষা আলাদা, শিলান্যাস করলে খবরের কাগজে হাফ পেজ বিজ্ঞাপন পাওয়া যায়, কিন্তু সেই পাথরগুলো 10 বছরের যে পাথরগুলো পুঁতেছেন সেগুলো এখন কুকুরও ঠ্যাং তুলে পেচ্ছাপ করে না। আচ্ছা, নরেন্দ্র মোদী, অমিত শাহ ইন দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার্স। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঐশী ঘোষকে ওই কোমল শর্মার এরকম মুখে, এখন তো মাস্ক করছে সবাই, রুমাল বেঁধে আরএসএস গুন্ডারা গিয়ে মেরেছিল না জেএনইউতে। দিল্লি পুলিশ অমিত শাহ নেতৃত্বে কটাকে ধরেছে, অ্যারেস্ট করেছে। দিল্লিতে যখন সংগঠিত দাঙ্গা সংগঠিত হয়েছে, আগুন লাগানো হয়েছে, লুট হয়েছে, পথচারীকে মেরেছে, হাসপাতালে যেতে গিয়ে রুগিয়ে ধরে মেরেছে, দিল্লি পুলিশ কি করেছে? উল্টে মিথ্যা মামলা করেছে, উল্টে জামিয়া মিলিয়া জেএনইউ ছাত্রদেরকে, এখন তো সীতারাম, বৃন্দা কারাত, যোগেন্দ্র যাদব সবাইকেই হচ্ছে মিথ্যাচারের মামলা করছে। সুতরাং যদি অন্যায় একটা ব্যবস্থা গড়ে ওঠে, সেটা তুমি ন্যায়ের আশা করো কি করে? धन्यवाद। सवाल पूछना चाहिए था। सवाल पूछे हिंदी बोल देते, नसीब नहीं। কারা ইংলিশ নেবে একবার আসো, আর কারা হিন্দি উর্দু নেবে একসঙ্গে এসো, আর তো যায় না। হিন্দি উর্দু ইংলিশ। এবার বাংলা ভাষীরা বলবে যে দেখো হিন্দি উর্দু কাছে চলে গেছে, লাইভে যাচ্ছিল यहाँ तो ना नहीं बोल पाएगा, বাকিরা কেউ কথা বলবে না, কিন্তু এটা পার্ট অফ দ্যাট, সব ল্যাঙ্গুয়েজের অধিকার আছে। প্লিজ লাগিয়ে কেমন লাগছে? আগে প্রশ্ন করছে।
Okay, third, first, second, third. ये बाबरी मस्जिद का फैसला नहीं था, ये बाबरी मस्जिद को गिराने का, ढहाने का, उसको बोलते हैं अच्छा बोल करके गिराया, और ये एक साजिश के तहत हुआ, सब लोग जानते हैं। उसके लिए 80 के दशक के बीच से 6-7 साल से लगातार कोशिशें हुई, सीरीज ऑफ करशेबा हुआ, और ये केस में यही था, मुकदमा का असल नजरिया था कि इसमें कोई कॉन्स्पिरेसी है कि नहीं है, उसमें कौन लोग मलूस हैं, जो लोग वहां मौजूद थे वो ये काम पे मदद दिए, उत्साह दिए या इसका रोकथाम किया, इससे किसको फायदा हुआ, इसके पीछे साजिश क्या था, और ये किस साजिश के तहत हुआ। धारा बहुत से लगा हुआ, 34 से लेकर के 149 तक, वहां 144 धारा था, तो कौन लोग 144 धारा तोड़ा, भीड़ इकट्ठा कौन लोग किया, भीड़ का मकसद क्या था, ये तमाम पहलू नई बात नहीं है। हम सब लोग जानते हैं, सुषमा स्वराज मरहुमा उन्होंने कह दी थी कि ये एक पॉलिटिकल प्रोग्राम था। जब अदानी जी रथ यात्रा लेके निकले थे उसमें बीजेपी का झंडा नहीं था, और जब बाबरी मस्जिद गिराया जा रहा था उस वक्त उमा भारती का भाषण था, रिकॉर्ड में है, उसी वक्त गिराने के बाद कि अब ढांचा गिर गया, अब कमल खिलाओ, और फायदा किसको हुआ। जो कॉन्स्पिरेसी केस होता है उसमें देखा जाता है जब घटना हो रहा था उससे पहले कौन का किधर था, घटना के वक्त किसका क्या रवैया था, और घटना के बाद किसका क्या रवैया था। और ये तीनों पहलू देखने से इसमें साफ साफ देखने को मिलता है कि सामने विश्व हिंदू परिषद, आरएसएस, बजरंग दल, लेकिन बीजेपी पार्टी के तमाम लोग, यहाँ तक के जो वाजपेयी जी को ममता जी वो मालपुआ खिलाई थी जिसको बुलाया जाता है सेकुलर फेस, वो वाजपेयी जी भी जब लखनऊ से दिल्ली जा रहे थे बाबरी मस्जिद ढहाने से पहले, उनसे जब पत्रकार लोग पूछा तो उन्होंने कहा वहां कुछ नोकीला पत्थर रखा हुआ है, उसको लेवल करना पड़ेगा, क्योंकि साबल वगैरह क्यों लेके जा रहा है, जो जज को देखने नहीं मिला, इंस्ट्रूमेंट ले जाया गया, वो डिमोलिशन का इंस्ट्रूमेंट था, भजन का नहीं था, भजन का हारमोनियम ले जाता, कीर्तन करने के लिए कोलकाता ले जाता, और वहां पे जो लोग इसको गिराए वो लोग ऑन रिकॉर्ड ये कहें कि किस साइट में, जैसे शोले का शूटिंग हुआ था मध्य प्रदेश में, वैसे ही किस स्टेट में, किस जिले में उन लोगों का ट्रेनिंग हुआ। और उसी वजह से कल्याण सिंह कलकत्ते में आकर के बोले थे कि अगर टेंडर देते तो गिराने में बहुत टाइम लगता, कार सेवा के नाम पर हम लोग गिरा दिए कुछ घंटों में। तब ज्योति बसु बोले थे कि ये इट्स अ पार्टी ऑफ सैवेज, और आज इस बात का सबूत हो रहा है। लेकिन ये राय से इस गलत काम को जो लोग अंजाम दिए उनको सिर्फ बरी नहीं किया गया, बल्कि पूरी दुनिया को ये दिखाया गया कि हम कानून के धज्जे उड़ाने का जो सजा है वो नहीं सुनाने से तैयार नहीं है। और दूसरी बात यह है कि हमारा जो दस्तूर हिंद है जिसमें इंसाफ का तकाजा है, और जिसमें हमारा जो नेशनल एम्ब्लेम है उसमें लिखा है सत्यमेव जयते, ट्रूथ मस्ट प्रिवेल, वहां पे ये जजमेंट से वो पीछे में जो जज का पीछे वो जो लिखा रहता है ट्रूथ मस्ट प्रिवेल, वो मुंडक परिषद से लिया गया है। सत्यमेव जयते नान्यतम सत्यनुपंथा विदोति देवजान, कि हम सच्चाई के रास्ते पर चलेंगे, सच्चाई का जीत होगा। उस बात से इनकार किया। नेक्स्ट मैं तो पहले कह दिया, उनको सुनने से पहले तो मैं कह दिया, हमारे यहाँ दो बात को तरजीह दी जाती है हमारे देश में, और भारतीय सभ्यता का ये गौरव है। एक राष्ट्र धर्म क्या होगा कि सत्यमेव जयते, ट्रुथ मस्ट प्रिवेल, और सामाजिक धर्म क्या होगा, अहिंसा परमो धर्म, नॉन वायलेंस इसको होता है। जैन बुद्धिज्म से लेकर गांधी जी, राजनाथ सिंह वगैरह से हमारा इख्तिलाफ इसलिए है
कि उनका पॉलिसी इसको थोड़ा अदल बदल कर रहा है। जो अहिंसा परम धर्म है उसका अ को लेकर के जो सत्यमेव जयते है उसके सामने लगाया जा रहा है और ये घोषणा किया जा रहा है असत्यमेव जयते अहिंसा परम धर्म। बाबरी मस्जिद का जब डिमोलिशन हुआ था अहिंसा परम धर्म का घोषणा हुआ था, आज जब राय निकला तो असत्यमेव जयते बोला। मैं इसमें ले जाता हूँ, ये सब उसको बोलते हैं फ्रेंडली मैच। जब टेस्ट की मांग कर रहे थे हम उस वक्त दोनों के अंदर ठीक चल रहा था। जब हम राशन मांग रहे थे, जब माइग्रेट लेबर वापस आना चाह रहे थे, दोनों के तमाशा चल रहा था, मीडिया पे वो फुटेज खा रहे थे। जब हमारे यहाँ ये अम्फान के तूफान जैसा लोगों को परेशानी हो रहा था, हम जब रिलीफ लेकर के पहुंच रहे थे तब वो दोनों नाटक कर रहे थे, नौटंकी कर रहे थे। और आज जब अभी इस वक्त किसानों के हालत को बिगाड़ने के लिए सेंट्रल गवर्नमेंट बिल ले आए हैं, एसेंशियल कमोडिटीज एक्ट को बदल दिए हैं, मुनाफाखोर जखीरेबाजी को बढ़ावा दे रहे हैं, उस वक्त ये सच्चाई है। जब बेरोजगार है, जब 4 करोड़ लोगों का नौकरी गया है, असंगठित क्षेत्र के मजदूरों को काम नहीं मिल रहा है, उस वक्त इस सच्चाई को छुपाने के लिए जैसे नारकोटिक्स ब्यूरो को देकर के सेंट्रल गवर्नमेंट वो ड्रग ढूंढ रहा है मुंबई के फिल्म इंडस्ट्रियों को लेकर के, यहाँ पे वहां जैसे अभिनेताओं को लेकर किया जा रहा है, यहाँ ये दोनों नेता और नेत्री को लेकर के वही काम किया जा रहा है। दोनों ही ड्रामाबाजी है, इसलिए हम इस ड्रामाबाजी से आपको बचने बोलेंगे। लेकिन आपको जब उनका पोस्ट ऐसा है चीफ मिनिस्टर और गवर्नर, इसलिए आपको रिपोर्ट करना पड़ता है। लेकिन ये समझ लो ये दोनों पोस्ट का ये अपवाद है। लेकिन बंगाल में भी एनआईए की एक्टिविटी बढ़ रही है, पूरे देश में बढ़ेगा, पूरे देश में एनआईए की एक्टिविटी तो अच्छा है। लेकिन आप आज नहीं, 2005 में सीपीआईएम के जनरल सेक्रेटरी तत्कालीन प्रकाश करात और 2 लोगों को लेकर के, मैं नहीं, लेकिन मैं ड्राफ्ट किया, उस वक्त के यूपीए के चेयरमैन के पास हमने एक मेमोरेंडम दिया कि मुस्लिम नौजवानों को बिना सबूत, शक के बिना पर अरेस्ट किया जा रहा है। 8 साल 10 साल उस वक्त कहे थे, 8 साल 10 साल 12 साल के बाद उनको फिर छोड़ दिया जा रहा है। लेकिन तब तक उसका जवानी खत्म, उसका जिंदगी खत्म, उसका पढ़ाई खत्म, उसका रोजगार खत्म, उसके खानदान के अंदर लेबल लगा दिया जा रहा है। इसलिए हमने 3 मांग किया, फिर दोहरा। एक, ये कौन अफसर के वजह से ये हुआ? आप उसको तो बेकसूर कर दिए, लेकिन जिसको गलत से पकड़ा गया, गलत मुकदमा लगाया गया, उस अफसर के ऊपर इन्वेस्टिगेशन हो। 2, जिसका नुकसान हुआ उसका भरपाई करो, जबकि मुश्किल है फिर भी करो, रिहेबिलिट करो। और 3, इसके बावजूद भी जो लोग अभी भी, ये मैं किसने बोला, ऑलरेडी सुप्रीम कोर्ट राय दे दिया था, ये दोनों सुप्रीम कोर्ट का राय है, इसको इम्प्लीमेंट करो। और 3, अब तक जो लोग जेल में सड़ रहा है उसके बारे में एक टीम बना करके आप फिर से एक बार नजरसानी करो, रिव्यू करो कि कितना इसमें हकीकत है और कितना इसमें जो माहौल बनाया जा रहा है, धर्म के नाम पर लोगों को उकसाया जा रहा है, विभाजन किया जा रहा है, उसका शिकार हो रहा है। वो काम उस वक्त भी नहीं हुआ। सेंट्रल गवर्नमेंट से ये काम भी मुमकिन हम मांग नहीं सकते, वो यही काम करके आए हैं, ये काम करेंगे, गुजरात से लेकर के दिल्ली तक। अमित शाह से ये नाम पूछ नहीं सकते, ये काम नहीं सकते हैं। और जो ममता ये कहती है कि हम बीजेपी के खिलाफ हैं, वो ममता के अंदर भी, वो तृणमूल कांग्रेस के हुकूमत के अंदर भी ये हिम्मत नहीं है कि ये काम करे। जितने फर्जी केस हुआ उसको वापस ले, जो बेकसूर है उसको रिहेबिलिट करे, और जिसके कारण हुआ उसको सजा सुनाए या इन्वेस्टिगेट करे, और जितना ऐसे केस है उसको रिव्यू करे। लेकिन वो नहीं करेंगी, क्योंकि बीजेपी और तृणमूल दोनों एक ही नाव में सवार है इस सवाल पर। It's a travesty of justice. I told on 8th November itself, when Supreme Court delivered the justice judgment, on the civil suit, that day I told, and party reiterated that it's the judgment is delivered, but justice is not. And today it's a travesty of justice.
न्याय का माहौल उड़ाया गया. In the full glance of media, international and national, before the eyes of the people, the structure Babri Masjid was demolished. And with a plan, with a conspiracy, with a political motive. Whereas today's this lower court says nothing about that. So the government must, the agency must go and have an appeal. It's not a very courageous thing what Mr. Advani et al., Uma Bharti, Murali Joshi, Bajrang Dal, all these people have done. Because if it is a bravery, then the perpetrators should have stood there firmly and said that yes, I have done. But it was not so. For 28 years, they tried to avoid the justice system. And now, with the Sachar situation, they want to make a political gain further for their own political game plan. So I will appeal people to have peace, to protect this amity, because the people at large are not ready to fight. But the agencies are there to make them fight. So we have to fight against all those agencies, individuals and organizations and parties who are dividing this country, who are dividing the people and destroying the unity of the people. And we have to unite all those who are for the unity and integrity of the country and to protect the constitution, constitutional safeguards, and to see that the teenagers, Dalit teenagers, the minorities, the tribals, the OBCs, the migrants, the marginalized, they get justice. With this judgment is established today, that is hard to believe that the poorest of the poor, the weakest of the weakest, is going to get justice. The whole justice system is getting hijacked. This is for the powerful and for powerless. As a left, we stand with the powerless and against the might of the powerful. Is there a government in Uttar Pradesh now? What happened to this Dalit teenager? And the treatment made out by the state agencies, be it the civil administration or the police administration, be it Uttar Pradesh under Yogi ji or be it Delhi police under Amit Shah. Don't they have their daughters in their family? The teenager was raped, murdered, and now they are saying, the DM Hathras is saying that nothing has happened. We have seen in Bengal, from Park Street to Kamduni, when the taxi driver's daughter, who happened to be a migrant labor in Calcutta, when his daughter was there, similar thing happened. These are repeat telecast like things. We have seen Unnao case, where BJP MLA was involved. We have seen Jammu's Kathua case. If you divide the criminal justice system on the basis of caste, religion, region, language, this is going to happen. In Uttar Pradesh, there is no law and order, and I have contempt for all those media who have tried to prove that the best chief minister is Yogi. He is the worst kind of human being. In a civilized society, you cannot expect this. What happened to this 19-year-old Dalit girl? And throughout the country, the Dalit, the tribals, the weaker section will feel that they have nowhere to go. When the police, the IS officers, the IPS officers are involved. When the father of the daughter was not allowed to go to the commission. And we demand immediately the government, if they want to have a rule of law there, must sack all those higher officials who are involved in this conspiracy to hush up the case.